আচ্ছা, তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র আমরা এটা জানি যে পরস্পর কিভাবে থাকে, লম্বভাবে থাকে, তাই না? ধরো এটাকে যদি আমি একটা রেখা ধরি, তো এটা আমি ধরলাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাহলে এই তলের এইভাবে কি আরেকটা তল আছে না? চিন্তা করে দেখো, যদি আমরা 3D চিন্তা করতে পারি, তাহলে কিন্তু আমি এই তলটা ইজিলি চিন্তা করতে পারতেছি, বুঝছো? তো এই যে তলটা যেটা আছে, এইটা এবং এটা কি পরস্পর 90 ডিগ্রি কোণ করে থাকে। এটা জাস্ট এখানে বোঝানো হয়েছে, আমরা এতটুকু জানবো। এবং আমরা একটা জিনিস জানবো যে সি ইকুয়ালস টু ছিল ই নট বাই বি নট। মানে কি? তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের অনুপাত, সেটা তুমি ই বাই বি দ্বারাও মানে চিন্তা করতে পারো। আচ্ছা, এরপর আমরা চিন্তা করব পয়েন্টিং ভেক্টর জিনিসটা কি। পয়েন্টিং ভেক্টর হচ্ছে এস ইকুয়ালস টু ই ভেক্টর ক্রস এইচ ভেক্টর। এখন এইচ ভেক্টরটা আসছে তোমার চুম্বক ক্ষেত্র থেকে, মানে কি ভি ভেক্টর ইজ ইকুয়ালস টু কিন্তু ছিল এইচ ভেক্টর মিউ নট, বুঝছো? তাহলে এখন যদি আমরা এইচ এর মানটা বের করতে চাই এখান থেকে, তাহলে আমি কি বলতে পারি না যে ই ভেক্টর ইন্টু কি আসবে, এটা বি ভেক্টর বাই মিউ নট, তাই না? তাহলে এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর, এতটুকু আমরা মনে রাখি। আচ্ছা, এখন দেখো এই পয়েন্টিং ভেক্টরের যে দিক, সেটা হচ্ছে যে তড়িৎ চুম্বক যেটা ছিল না, তড়িৎ চুম্বকের তো একটা দিক আছে আলটিমেটলি, তাদের সাথে সেটা 90 ডিগ্রি কোণ করে থাকবে, 90 ডিগ্রি কোণ করে থাকবে। এবং আমরা আরেকটা জিনিস জানবো, সি বলতে তো আমরা বুঝি যে কি, এটা হচ্ছে তোমার একটা আলোর বেগ, তাই না? সি এর মান কত? 3 × 10⁸ এখন এই সি ইকুয়ালস টু কিন্তু আমরা এটাও লিখতে পারি যে 1/√ওভার এফ সাইলন নট ইন্টু মিউ নট, এফ সাইলন নট ইন্টু মিউ নট। তাহলে এখন কিন্তু প্রশ্ন এটা খুবই ফেমাস যে এইটার এককটা কি। এটা আমরা ম্যাথ করতে গেলে আমরা জানবো, একটু পরে আসছে আস্তে আস্তে। এবং এক আলোক বর্ষ ইকুয়ালস টু এই জিনিসটা মুখস্থ করতে হবে যে 9.46 × 10⁻15 মিটার, এতটুকু আমরা জানি। এখন আসো ব্যতিচার। ব্যতিচার তোমার অনেক কিছু হইতে পারে, অপবর্তন হইতে পারে ব্যতিচারের একটা অংশ। মানে তোমার যে একচির যে পরীক্ষা বা তোমার দ্বিচির পরীক্ষা ইয়ং এর, সবগুলো কিন্তু এখান থেকে আসে। আচ্ছা, গঠনমূলক ব্যতিচার আছে, আবার কি আছে, ধ্বংসাত্মক ব্যতিচার আছে। এখন গঠনমূলক ব্যতিচারের যে শর্ত, সেটা হচ্ছে আমি যদি এ সাইন থিটা ধরি, থিটা মানে কি অ্যাঙ্গেলটা, বুঝছো? আচ্ছা, আর এখানে এ হচ্ছে কি বিস্তারটা তরঙ্গের। আর আমরা যদি চিন্তা করি গঠনমূলক ব্যতিচার, ওই ক্ষেত্রে বলবো যে এ সাইন থিটা ইকুয়ালস টু কি এন ল্যামডা। আর তোমার যদি ধনাত্মক হয়, তখন সেটা কি হয়ে যাবে, প্লাস দিয়ে চিন্তা করতে পারো যে এ সাইন থিটা ইকুয়ালস টু 2n+1 ইন্টু কি আসবে, ল্যামডা/2। আচ্ছা, এখন একটা প্রশ্ন আমি তোমাকে করি যে আমরা বইয়ের মধ্যে কিন্তু পাই যে এন ল্যামডা। আমরা এন ল্যামডা না দিয়ে আমি যদি বলি যে 2n ইন্টু ল্যামডা/2, তাহলে মনে রাখা কিন্তু সহজ, এবং এটা আসলে করা উচিত। তো এখন এখান থেকে হচ্ছে আমরা ডাটাগুলো জানবো, একটা মুখস্থ করতে বলবো যে তোমার এই বিস্তারের সূত্রটা আর কি। তোমার যদি দুইটা এরকম দেওয়া থাকে, তো দুইটার ক্ষেত্রে আমরা কি চিন্তা করব, দুইটা তরঙ্গ দেওয়া থাকলে আমরা চিন্তা করব যে তাদের যে আলটিমেটলি যে বিস্তারটা হবে, সেই বিস্তারের সূত্র হচ্ছে a ইকুয়ালস টু রুট ওভার প্রথমটা যে বিস্তার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার বিস্তার স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম বিস্তার দ্বিতীয় বিস্তার ইন্টু কি আসবে, কস তাদের যে দশা পার্থক্য সেটা। আমি এটাকে ফাই দ্বারা চিন্তা করতে পারি এটা, বুঝছো? এগুলো লাগবে না, এগুলো দেখার দরকার নেই, এগুলো দেখতে পারো জাস্ট ইঞ্জিনিয়ারিং এর জন্য। আচ্ছা, এখন এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই ইম্পর্টেন্ট টপিকটা কি, আমরা ল্যামডা বলতে কি বুঝি, তোমার যে তরঙ্গগুলো আছে তাদের কি হয়, তাদের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা। আচ্ছা, এটা বুঝি আমরা। এন বলতে কি বোঝায়, যে কততম, হ্যাঁ, উজ্জ্বল, উজ্জ্বল ডোরা নাকি তোমার হচ্ছে অনুজ্জ্বল ডোরা, ওই পথ, ওইগুলা, ওই কাহিনীগুলো আর কি। এখন ব্যতিচারের ক্ষেত্রে যদি বলে যে উজ্জ্বল ডোরার শর্ত, ওই ক্ষেত্রে আমরা যদি পথ পার্থক্য চিন্তা করি, পথ পার্থক্য হচ্ছে কি 2n ইন্টু ল্যামডা/2। আর এটাকে বই লেখা থাকে যে এন ল্যামডা, একই কথা, তোমার যেটা ভালো লাগে। আমি 2n কেন দিলাম, এই ল্যামডা/2 কিন্তু দুই ক্ষেত্রে কমন থাকবে, মনে রাখার শর্ত। আর অনুজ্জ্বল ডোরার শর্ত হচ্ছে কি, যদি আমরা পথ পার্থক্য চিন্তা করি, সেটা হয়ে যাবে 2n+1 ইন্টু ল্যামডা/2। আচ্ছা, কেন্দ্রীয় চরম থেকে এনতম চরমের দূরত্ব বলতে কি বোঝায়, কেন্দ্র ধরলাম হচ্ছে এটা, তাহলে এনতম হচ্ছে কি চরম। তাহলে এনতম চরম বলতে কি আমরা উজ্জ্বল ডোরাগুলা চিন্তা করতে পারি। ধরো আমি এই পর্যন্ত চিন্তা করলাম, এটাকে বলতেছি আমরা এক্সএন। এটা সূত্র হচ্ছে 2n ল্যামডা d/2a। বুঝে গেছে? এখন এখানে এ জিনিসটা কি ছিল, বা টু এ জিনিসটা কি ছিল? এ জিনিস হচ্ছে যে চির দ্বয়ের যে দূরত্ব, সেটা চির দ্বয়ের দূরত্বটাকে আমরা বলতেছি এ। আর ডি হচ্ছে পর্দা থেকে এইটার যে দূরত্ব সেটা। বুঝে গেছে? এতটুকু তো আমরা বুঝছি। আর এক্স বলতে তো আমরা বুঝছি, যতটুকু আমরা বের করবো সেটা এক্স। আর যদি অবম বলে মানে কি অন্ধকার, সেক্ষেত্রে বিজোড় পার্ট কাউন্ট হবে, অর্থাৎ কি 2n+1 ইন্টু ল্যামডা d/2a। আচ্ছা, এখন দেখো যে জোড়া প্রস্থ, জোড়া প্রস্থ বলতে বোঝায় একটা উজ্জ্বল এবং একটা অনুজ্জ্বলের যে মধ্যবর্তী গ্যাপ, সেটা, সেটা সূত্র হচ্ছে ল্যামডা ডি বাই টু এ। কি? ল্যামডা ডি বাই টু এ।
আর যদি বলে যে পরপর ২ টা উজ্জ্বল অথবা ২ টা অনুজ্জ্বল, তখন কি হয়ে যাবে? সেটা কি তার দ্বিগুণ হয়ে যাবে না? যদি দ্বিগুণ হয় সেটা কি হবে? ল্যামডা ডি বাই এ। বুঝে গেছে এই পর্যন্ত? আচ্ছা, এখন দেখো যে অপবর্তন। অপবর্তন হচ্ছে ২ ধরনের অপবর্তন হতে পারে। একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর, একটা হচ্ছে কি ফ্রনহফার। কারণ ফ্রেনেল শ্রেণী যদি হয়ে থাকে তা আলোক উৎস হচ্ছে কি থাকবে? সসীমে থাকবে। আর ফ্রনহফারের মধ্যে কি থাকবে? অসীমে থাকবে। এই ২ টা জাস্ট একটু মনে রাখার ট্রাই করবো আমরা। আর একক চিরে যদি অপবর্তন চিন্তা করি, উজ্জ্বল যদি পাইতে চাও ওই শর্তটা একদম ওইটার অপোজিট। মানে ওইখানে উজ্জ্বল শর্ত কি ছিল? sin থিটা 2n ল্যামডা বাই 2 না? আর এখানে কি হয়ে যাবে? উল্টাটা। তার মানে কি হবে অ্যাকচুয়ালটা? 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। আর যদি অনুজ্জ্বল বলে ওই ক্ষেত্রে কি হবে? 2n ইন্টু ল্যামডা বাই 2, মানে পরস্পর ঠিক উল্টা। আর অববর্তন গ্রেটিং বলতে আমরা মনে রাখবো n ইকুয়ালস টু 1 বাই d। এই বিষয়টা কি আমরা ম্যাথ করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবো। আচ্ছা, এই ম্যাথটা দেখবা একদম সোজা। এখন আমরা ম্যাথটাতে যাব না। ওকে, এই ম্যাথটা একটু দেখাই দিই যে কোন অপবর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে ৬০০০ রেখা আছে। এই যে প্রতি সেন্টিমিটারে ৬০০০ রেখা আছে, এটা বলতে বুঝি আমরা n। দেখো আমরা কিন্তু নরমালি পড়ছিলাম যে a sin থিটা ইকুয়ালস টু কি ছিল? n ল্যামডা। এই এর বদলে হয়ে যাবে 1 বাই n। আশা করি বুঝছি এ পর্যন্ত। এই যে 1 বাই n যে কথাটা আছে, এটা বলতেই বুঝি আমরা 1 বাই ৬০০০। মানে n এর মান হচ্ছে ৬০০০, মানে প্রতি সেন্টিমিটারে ৬০০০ আছে। sin থিটা দিলাম। আর এখানে হচ্ছে n বলতে কি বোঝায়? দ্বিতীয় চরম বলছে না? তাহলে কি এখানে 2 হবে। আর ল্যামডা কি? অবশ্যই এখানে দেওয়া আছে কত? 500, আচ্ছা 5896 অ্যাংস্ট্রং যেহেতু তাহলে কি দিব আমরা মিটার বানানোর জন্য 10 টু দি পাওয়ার মাইনাস 10। আর যদি সেন্টিমিটার ছিল তাহলে এখানে আমার tan ইনভার্স 2 দেওয়া লাগবে। দেন এখান থেকে আমরা ইজিলি থিটা মানটা পেয়ে যাবো। একটু বড় ক্যালকুলেশন বাট সোজা আছে। এবং সমাবর্তনের জন্য জাস্ট এই শর্তগুলো তুমি যদি মনে রাখতে পারো আর কিচ্ছু লাগবে না। যে আলোর কম্পনকে একটি নির্দিষ্ট তলে সীমাবদ্ধ করার প্রক্রিয়া হচ্ছে সমাবর্তন। এই কথাটা খুব বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। আর অনুপ্রস্থ তরঙ্গ যেগুলো আমরা উদাহরণ শিখবো বা জানবো, সেখানে সমাবর্তন ঘটে কিন্তু অনুদিকে কোনোদিনই ঘটে না। জাস্ট মনে রাখো যে শব্দটা, এই শব্দটা এতবার আসে, যদি আসে এটাই দিবে। শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য যেখানে কি সমবর্তন ঘটতেছে না। স্প্রিং এর তরঙ্গ এগুলোতে ঘটে না। বাট যেগুলো পানি, আলো, তড়িৎ চুম্বক তরঙ্গ এগুলো কি অনুপ্রস্থ, এগুলোতে ঘটবে। আর কম্পাঙ্ক তলের সাথে যে তলে লম্বভাবে থাকে সেটা হচ্ছে কি সমাবর্ত তল। আর প্রতিসরণাঙ্ক এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যাল থেকে পড়ে আসতেছি যে এ মিউ ডব্লিউ মানে কি? আচ্ছা, মিউ ডব্লিউ বাই কি আসবে? মিউ এ। এবং বাকি যেগুলো আছে ধরো সি এ বাই সিবি, ব্যাগের যে অনুপাত, তারপরে তোমার হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত, এগুলো তাদের কিন্তু উল্টা। এই সত্যটা একটু মনে রাখা লাগে। চলো আমরা ম্যাথগুলো করি বা এমসিকিউ গুলো একটু দেখা ট্রাই করি যে নিচের কোনটা এটার একক। তাহলে আমি একটা কথা বলছিলাম যে সি এর মান কি ছিল রুট ওভার এটা, মনে আছে একদম প্রথমে? তো চিন্তা করো এইটা মানে কি হয়ে যাবে? মিউ নট। আর যদি এপসাইলন নট চিন্তা করি সেটা কি হয়ে যাচ্ছে? সেটা হচ্ছে 1 বাই সি স্কয়ার, অর্থাৎ 1 বাই এম এস ইনভার্স 1 হোল স্কয়ার। তাহলে আলটিমেটলি সেটা কি এম ইনভার্স 2 এস স্কয়ার হয়ে যাচ্ছে না? খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, পয়েন্টিং ভেক্টরের একক নিচের কোনটা? পয়েন্টিং ভেক্টর একক হচ্ছে কি এই যে এটা। এখানে পুরো ব্যাখ্যা দেওয়া আছে ভাই এইটাই। ই এর একক কি ছিল? নিউটন সেন্টিমিটার ইনভার্সন। কেন? কারণ ই কি ছিল? তড়িৎ ক্ষেত্র মানে কি এফ বাই কিউ না? ওইখান থেকে বিষয়টা আসছে। তো আমরা এটা কিভাবে কনভার্ট করতে পারি এগুলো আমরা জানি। বুঝছো? আচ্ছা, জাস্ট তুমি হিসাব করো, ম্যাথ হয়ে যাবে। এটা একটু মনে রাখা উচিত। আচ্ছা, এক আলোকবর্ষে কত কিলোমিটার বোঝায় বা কত কিলোমিটার প্রকাশ করে? এটা আমি তো একটু আগে বললাম যে মুখস্থ করাই লাগবে মাস্ট। এটা হচ্ছে 9.4 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার ছিল। আর যদি কিলোমিটার চিন্তা করো 10 টু দি পাওয়ার কি হয়ে যাবে? 12 কিলোমিটার। আর শূন্যস্থানে ব্যাধন ক্ষমতা বা ব্যাদ্যতা সেটা মনে রাখা লাগবে যে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। এবং তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি এককটা মনে রাখা। এককটা আমরা ভুল করি। তো সাবধান, এতটুকু মনে রাখলে এনাফ। আচ্ছা, এক আলোকবর্ষ কিলোমিটার এটা মাত্র করলাম। যে শূন্যস্থানে 10 বছরে কত দূরত্ব যাবে? জাস্ট কি করবো আমরা? এই যে এক যে উত্তরটা ছিল তাকে আমরা কি দেবো? জাস্ট 10 দিয়ে গুণ দিব। তাহলে কি 13 হয়ে যাবে না? একদম সোজা। আচ্ছা, খালি চোখে দৃশ্যমান একটা তারকা হতে আলো পৃথিবীতে পৌঁছাতে 2.5 বছর লাগলে তারকাটি কত দূরে ছিল? তাহলে জাস্ট কি করা লাগবে বলো তো? এই 2.5 কে আমি আলোকবর্ষ দ্বারা গুণ করে দিব। তাহলে 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার কি ছিল? 12 কিলোমিটার। বাট এখানে কিলোমিটার দিছে? কিলোমিটার দিছে। জাস্ট গুণ দিয়ে দাও, ম্যাথ শেষ। আশা করি বুঝছো। এখন বলতে পারো যদি ক্যালকুলেটর তো আমার নাই তাহলে কিভাবে করবো? তুমি 9 চিন্তা করো। 9 ইন্টু 25 মানে কি হবে? 225। 225 ইন্টু 10 টু দি পাওয়ার 12। বা তুমি যদি আরো সলভ করতে চাও ছোট করে তাহলে আমি লিখতে পারি 10 টু দি পাওয়ার 14। আচ্ছা সরি, একটা ভুল করছি। এটা গুণ করলে কিন্তু তোমার 22.5 আসবে আর কি। মানে একই কথা যে এটা তোমার যে হিসাব যেটা আসবে সেটা হচ্ছে কি 22 ইন্টু 10 টু দি পাওয়ার 12, মানে কাছাকাছি কোনটা 23, এটাই হচ্ছে আনসার। সবগুলোই কাছাকাছি। অনেক আগে আসছিল তো ক্যালকুলেটর দিয়ে করা যায়। স্বচ্ছ ঘনমাধ্যম হতে
স্বচ্ছ হালকা মাধ্যমে আলোর বেগ। চিন্তা করো তুমি একটা ঘন মাধ্যমে একটা যদি আলো পাঠাও সেটা কি বেশি বেগে যাবে নাকি হালকা মাধ্যমে বেশি দ্রুত যাবে? অবভিয়াসলি হালকা মাধ্যমে। তার মানে কি হালকা মাধ্যমে গেলে সেই বেগটা কি হয়ে যাবে? অবশ্যই বেশি হয়ে যাবে। আলোক বর্ণালী কোন রংটির শক্তি সবচেয়ে বেশি? ওই যে বেনিয়া সহকলার মধ্যে চিন্তা করতে হবে ই কি ছিল? এইচ নিউ বাই ল্যামডা ছিল না? তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কি হবে? সবচেয়ে বেশি হবে। হিসাব করলে ম্যাথটা সহজ। এটাও একদম সহজ তুমি নিজে পারবা। এখন হলুদ কমলা লাল আকারের কম্পাঙ্ক যদি এত এত হয়েছে নিচের কোন সম্পর্কটা সঠিক হবে? তাহলে কম্পাঙ্কের সম্পর্ক চাইছে। তাহলে চিন্তা করতে হবে যে কম্পাঙ্কের সাথে ভি এর কি সম্পর্ক ছিল? আমরা তো জানি যে ভি ইকুয়ালস টু কি ছিল? এফ ল্যামডা। তাহলে এই এখানে আবার এটাকে হচ্ছে ভি দ্বারা প্রকাশ করছে। আচ্ছা, তাহলে এটার সাথে এটা কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তাহলে চিন্তা করো বেনিয়া সহকলা। তাহলে এইটা হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে এইটার যে কম্পাঙ্ক সেটা সবচেয়ে কম হবে। তাহলে ভি আর লেস দেন ভি নট লেস দেন ভি ওয়াই। বুঝে গেছে? তাহলে উত্তর কোনটা? প্রথমটা। ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল বা গঠনমূলক বা ঝালরের ক্ষেত্রে নিচের কোন শর্তটা সঠিক? আচ্ছা, ব্যতিচার ক্ষেত্রে তোমার যদি উজ্জ্বল হয়ে থাকে ওই ক্ষেত্রে আমরা শর্ত শিখছিলাম এ সাইন থিটা ইকুয়ালস টু কি আসবে 2n ল্যামডা বাই 2। বুঝছো? আর ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় উজ্জ্বলতার শর্ত কোনটা? সেম টপিক সেম টাইপ, জাস্ট এখানে n পাই আগেরটা দেওয়া ছিল 2n পাই বাই 2 দিয়ে প্রকাশ করছে, একই তো কথা। আর দুটি সংলগ্ন সুস্পন্দ বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব সেটা অলওয়েজ কি হবে? সেটা হচ্ছে ল্যামডা হবে। গঠনমূলক ব্যতিচারের জন্য পথ পার্থক্য নিচে কোনটা? আচ্ছা, গঠনমূলক ব্যতিচারের জন্য পথ পার্থক্য কি হয়ে থাকে? পথ পার্থক্য আমরা শিখে আসছি n ল্যামডা। ধনসাত্ত্বিক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য কোনটা হবে? একদম হুবহু সেম টাইপ, মানে এই ম্যাথগুলা যে এতবার আসে তার তো বোঝাই যায় যে কি পরিমাণ ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। আর ধনসাত্ত্বিক বলতে তো আমরা বুঝি যে অন্ধকার ডোরা। যাক, এখন নিচের কোনটি আলোর ব্যতিচারের জন্য দরকার নয়? আচ্ছা, আলোর ব্যতিচারের সাথে সম্পর্কিত টাইপ ছিল একাধিক তরঙ্গমুখ, পথ পার্থক্য, সুসংগত আলো, মাস্ক লাগবে। তাহলে এই যে স্পন্দন সংখ্যার যে পার্থক্য এটা তার কোনো দরকার নেই, থিওরিটিক্যাল। আচ্ছা, বায়ুতে আলোর বেগ এত, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক যদি এত হয়ে থাকে কাঁচে আলোর বেগ কত হবে? আচ্ছা, বায়ুর সাপেক্ষে কাচ এটা হচ্ছে কত? 1.5। এটা বলতে তো আমরা বুঝি যে মিউ জি বাই মিউ এ। ওকে, এটা বলতে আমরা এটা বুঝি যে ভি এ বাই ভিজি। তাহলে চাইছে কি কাছে আলোর বেগ, তাহলে ভিজি চাইছে। তাহলে ভিজি মানে কি হয়ে যাবে? এই পার্ট কি হয়ে যাবে বলো তো? এই পার্ট নিচে চলে আসবে, অর্থাৎ 3 × 10⁸ কে আমার কত দিয়ে ভাগ দিতে হবে? 1.5 দিয়ে ভাগ দেওয়া লাগবে। তাহলে কি আসবে? 2 × 10⁸ আমি ইনভার্স 1 হয়ে যাবে না? এই জিনিসটা একটু মনে রাখা লাগবে। এটা হচ্ছে আমরা ভুল করার চান্স আমাদের খুব বেশি, যে বায়ুর সাপেক্ষে কাজ এই বিষয় বলতে আমরা বুঝবো আগে কি ছিল? কার সাপেক্ষে? বায়ু। আর কার বলছে? কাছের। এইটা আর এটা বলতে তো আমরা বুঝি যে মিউ জি বাই মিউ এ। জাস্ট এতটুকু যদি বুঝো ম্যাথ আটকানো সম্ভব না। হুম। আচ্ছা, গ্লিসারিনের আলোর বেগ যদি এত হয়ে যায় তাহলে প্রতিসরাঙ্ক কত? তাহলে অবশ্যই হচ্ছে বায়ুর সাপেক্ষে চিন্তা করতে হবে, অর্থাৎ এ মিউ, আমি গ্লিসারিনকে জি ধরলাম, তাহলে এটা মানে কি মিউ জি বাই মিউ এ। এটা মানেই তো ছিল কিন্তু তোমার কত? জানি না, এটা বের করতে বলছে। ওকে, গ্লিসারিন আলোর বেগটা চিন্তা করো। গ্লিসারিন আলোর বেগ কত ছিল? 2 × 10⁸, আর আমরা বায়ুটা কতটুকু জানি? 3 × 10⁸, তাই না? জাস্ট হিসাব করো, 1.5 চলে আসবে। আচ্ছা, 1.5 এর কাছাকাছি কোনটা? 1.47, যদি একটু কম ধরছিলাম। শূন্যস্থানে আলোর বেগ এত হলে এত প্রতিসরণাঙ্কের একটা তরলে আলোর বেগ কত হবে? তাহলে এই যে এটা বলতে কি বুঝি আমরা? এ মিউ, ওই তরলটা ধরলাম টি ধরলাম। আচ্ছা, তো এটা মানে কি মিউ টি বাই মিউ এ ছিল না? হ্যাঁ। তাহলে এটা মানে যদি ব্যাক চিন্তা করো তাহলে কিন্তু আগে বায়োটা লেখা লাগবে, তারপর হচ্ছে এটা। তাহলে যদি হিসাব করো 1.54 ইজ ইকুয়ালস টু কত? 3 × 10⁸ ভাগ হচ্ছে এ। যদি আমরা ভাগ দিই একের থেকে কিছু পরিমাণ কম আসবে, জাস্ট এককটা মনে রাখলে এনাফ। খালি চোখে, ও এটা তো আমরা আগে করে ফেলছি, এটা পারবা। শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে এত, পানি এবং হীরকের প্রতিসরণাঙ্ক এত এত হলে পানিতে আলোর বেগ কত? পানিতে আলোর বেগটা চাইছে ভাই। তাহলে আমার এখানে হীরকের তোমার যে প্রতিসরণাঙ্ক সেটা তো তার কোনো প্রয়োজন নেই। আর আমরা জানি যে এ মিউ ওয়াটার করলে আমরা জানি 1.3 দায়িত্ব আছে। তো এটা বলতেই তো বুঝি যে মিউ ওয়াটার বাই মিউ এ ইজ ইকুয়ালস টু কত? ব্যাগ চাইছে না? তাহলে কি হবে? আগে 3 × 10⁸ দিব, আর এখানে যেটা বের করতে বলছে সেটা, এটা তো দেওয়া আছে 1.33, তাই না? তাহলে জাস্ট হিসাব করে ভাগ দিয়ে দিলে কাহিনী শেষ। আচ্ছা, এখন চিন্তা করি যে একটি তাড়িৎ-চৌম্বক তরঙ্গ এত মেগাহার্টজ কম্পাঙ্ক সহ শূন্যস্থানে z অক্ষ বরাবর সঞ্চালিত হচ্ছে। কোনো নির্দিষ্ট বিন্দুতে এই তড়িৎ ক্ষেত্র এত হলে b এর মান কত হবে? আচ্ছা, আগে বলো আমাকে যে আমরা কি জানতাম যে c ইকুয়ালস টু e বাই b ছিল? তাহলে এখন চাইছেটা কি? চাইছে হচ্ছে b এর মানটা। তাহলে b মানে কি? e বাই c। এখন আমাকে বলো e এর মান কি d দিছে কিনা? বুঝছো? এইটা কি x অক্ষ বরাবর না? যেহেতু i কাজ করতেছে তাহলে কি দিব? জাস্ট 5, আর এখানে জাস্ট ব্যাক দিবে একদম নর্মাল। জাস্ট এখানে হুদাই এই কথাটা দিছে। এবং এই কথাগুলো কিন্তু পরীক্ষায় পাবা যে তোমাকে কনফিউশনে ফেলাই দিবে। কনফিউজড হওয়া যাবে না। দুটি সুসংগত উৎস থেকে ল্যামডা দৈর্ঘ্যের দুটি তরঙ্গ সমদশায় বের হয়। আচ্ছা, ঠিক আছে। একটি বিন্দুতে যেখানে তরঙ্গ দুটি মিলিত হয় সেখানে তাদের দশা পার্থক্য মানে কি? আচ্ছা, 90 ডিগ্রি, অর্থাৎ π/2। এটা নিয়ে চিন্তা করতে হয়। তরঙ্গ দুটির পথ পার্থক্য কত? তো এর জন্য একটা জিনিস বোঝা লাগবে যে আমরা একটা সূত্র শিখবো, দশা পার্থক্য। দশা পার্থক্য ইজ ইকুয়ালস টু কি? 2π/λ
পথ পার্থক্য মাস্ট 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 খুব বেশি ইম্পর্টেন্ট। যদি ভুলে যাও চিন্তা করো যে দশা পার্থক্যের সাথে কে রিলেটেড, একটা অ্যাঙ্গেল রিলেটেড, সেটা হচ্ছে 2 পাই। আর পথ পার্থক্যের সাথে কে রিলেটেড, পাই, তাই না? এখান থেকে দেখো এটা চলে আসছে। আমি জাস্ট এটা মনে রাখতে হবে, কারণ এটা তো বারবারই পরীক্ষা আসে। তাহলে পথ পার্থক্য চাইছে, তাহলে পথ পার্থক্য মানে কি? পথ পার্থক্য মানে হচ্ছে পাই বাই, আচ্ছা λ/2 পাই ইন্টু দশা পার্থক্য, তাহলে কি পাই/2 না? হিসাব করে দেখো কি চলে আসবে, λ/4 চলে আসবে। দেখি, একটি তরঙ্গমুখের দুটি বিন্দুর মধ্যে ফেজ বা দশা পার্থক্য কত? খুব বেশি ইম্পর্টেন্ট। একই তরঙ্গমুখে দুটি বিন্দুর ফেজ মানে কি, একই তো দশায় আছে বা একদম তরঙ্গমুখে অবস্থান করতেছে, সেম দশা সম্পন্ন থাকবে না? তাহলে তোমার যদি একটা π/2 হয়, তাহলে আরেকটা অবশ্যই π/2, একটা যদি π/4 হয়, তাহলে আরেকটা π/4, তাহলে উত্তর কত? 0 দিতে হবে। আর এটিকে পারা সম্ভব কিনা, বিন্দুদের জাস্ট দশা পার্থক্য দিচ্ছে। আমরা তো জানি যে দশা পার্থক্য কি ছিল, 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে পথ পার্থক্য কি ছিল, এটা এইটা কাটাটি করো, ম্যাথ শেষ। তাহলে কি হয়ে যাবে, এটা এটা থাকবে হচ্ছে 3π/2। সহজ একদম। ওকে, আচ্ছা, এত দশা পার্থক্যের দুটি সদৃশ অগ্রগামী তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে। যদি তরঙ্গ দুটির প্রত্যেকটি বিস্তার এত হয়, তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার কত? একটা সূত্র শিখেছিলাম একদম প্রথমে, যে ইকুয়ালস টু প্রথমটার বিস্তার স্কোয়ার, দ্বিতীয়টা বিস্তার স্কোয়ার, 2a1 a2 ইন্টু কি হবে, কস দশা পার্থক্য। এটা তো হুবহু সেম। তাহলে কি আসবে, ওয়াইএম স্কোয়ার প্লাস ওয়াইএম স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, কস কত দিব আমরা, 90 ডিগ্রি, কস 90 মতো 0, এটা মান তো থাকবে না। তাহলে আলটিমেটলি উত্তর কি আসবে, √2 সহজ। এটা তো পারোই প্রথমটা, এটাও পারবা, বারবার এই সেম টাইপের আসে। আচ্ছা, এই ম্যাটার পৌঁছার ট্রাই করি, যে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় চিরদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো। চিরদের দূরত্ব বলতে তো আমরা এ বুঝি, তার প্রথমটা ধরো a1, তার দ্বিতীয়টা কি হয়ে গেল 2a1। আচ্ছা, পর্দার প্রতি একক দৈর্ঘ্যে উজ্জ্বল ডোরার সংখ্যা স্থির রাখতে গেলে চির থেকে পর্দার দূরত্ব ডি কে আমরা কিভাবে পরিবর্তন করব? আচ্ছা, তাহলে ডি পরিবর্তন হচ্ছে, তার মানে কি D2 একটা, আর এটা হচ্ছে কি D1, তাহলে দুইটা আলাদা আলাদা বিষয়। এখন একটু বোঝার ট্রাই করি, ধরো এটা হচ্ছে কি কেন্দ্রীয়টা, তাহলে এটা উজ্জ্বল, এটা উজ্জ্বল, এটা উজ্জ্বল, এটা উজ্জ্বল। তাহলে প্রত্যেকটা উজ্জ্বলে যে তোমার যে দূরত্ব, এটা বলতে আমরা কি বুঝি? এটা বলতে বুঝি আমরা ডোরা ব্যবধান, অর্থাৎ λ/a বুঝি, তাই না? এখন একটা কথা বললো যে পর্দার প্রতি একক দৈর্ঘ্যে উজ্জ্বল ডোরার সংখ্যা স্থির। তাহলে আমি ধরলাম এখানে উজ্জ্বল ডোরা আছে 3টা, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতাম বলো তো? এক্সএনে আমার 3টা পাচ্ছি উজ্জ্বল, তাহলে একক দৈর্ঘ্যে চিন্তা করলে কি আসবে, 3/xn না? যদি n পাইতাম তাহলে কি n/xn হইতো। তাহলে আমি কি বলতে পারি কিনা যে x1 কনসেপ্টের জন্য আমি এখানে পাচ্ছি কি, এককটার জন্য হচ্ছে কি n/x1, মানে একক দৈর্ঘ্যে। আর x2 যে পার্ট ছিল, আরেকটা চিন্তা করতেছি, ওই x2 জন্য কিন্তু প্রতি একক কি ছিল, n/x2 পরিমাণ ছিল। তাহলে দুইটাকে সমান রাখতে বললো, সমান রাখলে আমরা বলতে পারি x1 = x2। আর যেহেতু ডোরা ব্যবধান, তাহলে সূত্রগুলো বসাই, λ/d1/a1, আর এখানে কি আসবে, λ/d2 কি আসবে, 2a1। কেন? কারণ এখানে বলা আছে মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়েছে। তাহলে কাটাকাটি করলে আমরা সিম্পলি d2 যে মানটা পাবো সেটা পেয়ে যাবো হচ্ছে 2d1, অর্থাৎ প্রথমটার দ্বিগুণ করতে হবে। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় চিরদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, চিরদ্বয় থেকে পর্দার দূরত্ব হচ্ছে d। পর্দার প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা কত? তাহলে ডোরা প্রস্থ বলছে, তাহলে ডোরার প্রস্থ বলতে আমরা কি বুঝি? ডোরার প্রস্থ বলতে আমরা বুঝি, ধর একটা উজ্জ্বল কাউন্ট করলাম, আর একটা হচ্ছে কি অনুজ্জ্বল কাউন্ট করলাম, বুঝছো, এদের দূরত্বটা। আর যদি ডোরার ব্যবধান বলতো, তাহলে সেটা বুঝতে হতো কি, একটা উজ্জ্বল হলে আরেকটার উজ্জ্বল এই দূরত্বটা, তাহলে এটা তো তার অর্ধেক। আচ্ছা, তাহলে আমরা সূত্র শিখছিলাম যে ডেল এক্স ইকুয়ালস টু কি ছিল, λ/d/2a। হুম, এই 2a বলতে কি বুঝি আমরা, ধর একটা উজ্জ্বল আরেকটা হচ্ছে কি অনুজ্জ্বল, এই পরেরটাই, তাই না? তাহলে তাদের দূরত্বটা, এটা তো 2a ছিল। আচ্ছা, তাহলে এখন তারা বলেই তো দিছে ভাই এই দূরত্ব হচ্ছে d, তাহলে আমি কিভাবে 2a চিন্তা করব? তাহলে কি হয়ে যাবে না যে λ/d/কি শুধুমাত্র d। আর আমরা যদি একক প্রস্থ চিন্তা করি, তাহলে একক প্রস্থে সেই বিষয়টা কি হয়ে যায়, 1/, আকারে থাকে না? আচ্ছা, তাহলে এই বিষয়টা কি হয়ে যাবে, এই বিষয়টা হয়ে যাবে d/λ/d। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এত অ্যাংস্ট্রম। ঠিক আছে, চিরের ব্যবধান এত হলে, চির থেকে পর্দা দূরত্ব এত হলে ব্যতিচারে ডোরার প্রস্থ কত? আচ্ছা, ডোরার প্রস্থ আমরা বলতে কি বুঝি, ডোরার প্রস্থ বলতে বুঝি λ/d/2a। এখন আমাকে বলো ল্যামডার মানটা কত ছিল, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 5000, অ্যাংস্ট্রমকে মিটার নিলে 10⁻−10 দ্বারা গুণ করতে হবে। ডি বলতে কি বুঝি আমরা, ডি বলতে বুঝি হচ্ছে পর্দার দূরত্ব, আর 2 × a চিরের ব্যবধান, চিরের ব্যবধানটা কত ছিল, এটা না, কাজ শেষ। আচ্ছা, জাস্ট হিসাব করলেই ম্যাথ ডান। এখন যদি হিসাবটা আমি করে দিই, তাহলে হিসাবটা কিভাবে হইতে পারে দেখো, এই যে 3টা শূন্য আছে, এই 3টার কারণে এখানে কি 3টা কমে যাবে, এখানে তুমি 0.8 চিন্তা করতে পারো। তুমি যদি 0.8 চিন্তা করো, তারপরে দেখো যে আমি চিন্তা করলাম হচ্ছে 50, এখানে হচ্ছে এইটা, আর এখানে হচ্ছে কি 8, তাহলে হিসাব করে দেখো কত হবে, 6 × 8 = 48।
এই আর সামথিং কিছু একটা থাকবে, তার উত্তর কত আসবে? উত্তর হচ্ছে 6 × 10⁻⁷ এরকম কিছু। একটি একক চিরের দরুন ফ্রাউনহফারের অপবর্তন পরীক্ষায় এত তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো। প্রথম ক্রমের অন্ধকার পট্টির জন্য অপবর্তন কোণ কত হবে? তাহলে আচ্ছা, এখানে প্রথম কথা হচ্ছে অপবর্তন। তাহলে অন্ধকারের জন্য সূত্র কি ছিল? শর্ত ছিল এরকম যে উজ্জ্বল ডোরার শর্তটা আর কি, জাস্ট n ল্যামডা, তাই না? তাহলে এখানে তুমি জাস্ট কি বের করবা? থিটা মানটা বের করবা। তাহলে থিটা মান কি আসবে? থিটা মান আসবে সাইন ইনভার্স n ল্যামডা বাই a। জাস্ট সবগুলা মান বসাবো, কাহিনী শেষ। একটি অপবর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটার হচ্ছে এত রেখা আছে। এই সূত্র জানি কি ছিল? এই সূত্র ছিল, ধরো ডি ধরতে পারো, যে ডি সাইন থিটা ইকুয়ালস টু ছিল n ল্যামডা। ডি মানে কিন্তু ছিল 1/n, আর n এর মান হচ্ছে কি প্রতি সেন্টিমিটারে যে কয়টা রেখা থাকবে সেটা। আচ্ছা, সাইন থিটা দিলাম, আর এখানে n ল্যামডা হিসাব তোলা করবো। ল্যামডা মান কত ছিল? অ্যাংস্ট্রং ছিল এত। তাহলে তুমি এটা সেন্টিমিটার চিন্তা করতে পারো, তাহলে কত আসবে? 10⁻⁻8 সেন্টিমিটার, বুঝছো? আর এখানে হচ্ছে প্রথম চিরের জন্য, তাহলে এটা হচ্ছে n। তাহলে এখান থেকে ইজিলি আমি কি পেয়ে যাবো? থিটা মানটা পেয়ে যাবো। আর তুমি যদি মিটার নিতে চাও তাহলে এটাকেও মিটার নিতে হবে, প্রতি মিটারে কয়টা আছে সেটা চিন্তা করতে হবে। সহজ করতে কঠিন না। আচ্ছা, তাহলে এটা কি পারা সম্ভব কিনা? একদম সোজা, জাস্ট পারলে হয়ে যাবে। জাস্ট দেখাই দিই এটা, যে তরঙ্গ দৈর্ঘ্য চাইছি ল্যামডা মানটা। আমরা তো জানি যে 1/n সাইন থিটা ইকুয়ালস টু কি ছিল? n ল্যামডা। ওকে, তাহলে এখন বললো যে 1/n বলতে কি বুঝি? যে কয়টা দাগ আছে প্রতি সেন্টিমিটার। সাইন থিটা, থিটা মান কত? 45। ওকে, ডান। আর এখানে n বলতে কি বুঝি? দ্বিতীয় ক্রম, তাহলে 2, আর জাস্ট n ল্যামডা চলে আসছে। এটা যেহেতু সেন্টিমিটার হিসাব, সো উত্তরটা কিসে আসবে? উত্তরটা সেন্টিমিটারে আসবে। আচ্ছা, তো এটাও 100% পারা যাবে। এই তো ম্যাথগুলো ভালো করে দেখলেই মোটামুটি সবই পারা যায়।